বাই দ্য ওয়ে, আপনি নিশ্চয়ই জানেন আমরা কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি। তবু আপনাকে বলছি, আমার বাবার ওখানে অনেক জায়গা ছাড়াও একটা বাড়ি আছে। বাড়িটা অনেকদিন খালি ছিল, ইউজুয়ালি একটা ফ্যামিলি ঢুকে গেছে। কোর্ট কাচারি করেছি, ওরা হেরে গেছে। আমি এখন পজিশন নিতে যাচ্ছি। ইকবাল চাচা তাই আপনাকে পাঠিয়েছেন আমাকে একটু হেল্প করার জন্য। জি, আমি মোটামুটি সব শুনেছি, কিন্তু একটা কথা বলি। জি বলুন। কিছু মনে করবেন না। না না না, ইটস অলরাইট। প্রত্যেকটা মানুষের মাথায় একটা আদালত থাকে, সে আদালতের রায় ভিন্ন হতেই পারে, কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না। আপনি তো সেখানে থাকতে যাচ্ছেন না, একটা পরিবারকে উচ্ছেদ করতে যাচ্ছেন। আপনি কি জানেন কতটা গরিব তারা? আদালত ডিক্রি জারি করেছে, পুলিশ সঙ্গে থাকবে। ওই পরিবারটি কতটুকু সমস্যা করবে তা কি আপনার জানা উচিত নয়? জিএম সাহেব, আপনাকে দেখে তো খুবই শান্ত, গুডি গুডি অ্যাপিয়ারেন্স মনে হয়, সেরকম হিউমিজিক্যাল মনে হয় না। আর ইউ নট হ্যাপি ইন মাই কোম্পানি? না না, তা নয়, এমনি জানতে ইচ্ছে হলো তাই প্রশ্নটা করছিলাম। ওকে, চলুন। যদি কিছু মনে না করেন, আমি কি আমার পছন্দের একটা গান শুনতে পারি? হ্যাঁ, শিওর। ইকবাল সাহেব বলছিলেন ছোটবেলায় আপনি বাবার সঙ্গে ওই মফস্বলেই থাকতেন, আর আপনার মা ঢাকায়, উনিও চাকরি করতেন। চাকরিটা আসলে বড় কথা না, মার আসলে এই মফস্বলে থাকতে ভালো লাগতো না। ঢাকায় আমাদের বিশাল বাড়ি, বনেদি বংশ, ওই ওয়েলদি অ্যাটমসফিয়ারেই মা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। চাকরিটা ছিল শুধু টাইম পাস। বাবাকে এক প্রকার ভুলে গিয়েছিলেন, আর একমাত্র আমি ছিলাম যোগসূত্র। কিন্তু আমি ঠিক একটা জিনিস বুঝতে পারছি না, আপনাদের ঢাকার এত বড় ব্যবসা, আপনারা ওখানেই থাকেন, এখানকার বাড়িটা খালি করে কি হবে? আজ খালি করবেন, কাল হয়তো অন্য কেউ ঢুকে পড়বে। বাড়িটা কি বিক্রি করে দিবেন নাকি, মানে অথবা কাউকে দান? না না, আমি ঠিক করেছি আমি এখন থেকে এখানেই থাকবো। এখানেই থাকবেন পার্মানেন্টলি? হ্যাঁ, আমার বাবার বাড়িতে আমি থাকবো, এতে আশ্চর্য হবার কি আছে? খুব ছোটবেলায় আমাকে মা জোর করে এখান থেকে নিয়ে যান, পরে অবশ্য বাবাকেও বাধ্য করেন বদলি নিতে। তারপর থেকে তো এই ছোটবেলাটা পড়ে থাকে এখানেই, এই বাড়িতেই। ওই বাড়িটার সামনে পিছনে সব জায়গায় বাগান, বাবা যে কত গাছ লাগিয়েছিলেন। আর ঢাকাতে আপনার ব্যবসা? অ্যাকচুয়ালি আমি আর আমার বাবা জান করেছি, পুরো লাইফ টাইমটা কেটে যাবে। আমি এইখানে নতুন করে আবার জীবনটা শুরু করতে চাই। কিন্তু ঢাকায় যে সুযোগ সুবিধা পেয়েছেন, এখানে তো তার কিছুই নেই। অ্যাডজাস্ট করতে কষ্ট হবে না? না, এখানে আমার কিশোর বেলা আছে, খুব সুন্দর, কি যে দারুণ আমি আপনাকে বোঝাতে পারবো না। ছোটবেলায় বাবার সাইকেলের পেছনে চড়ে কোথায় কোথায় চলে যেতাম, কত গাছ, জঙ্গল, কত টিলা। সন্ধ্যাবেলা যখন লাল মাটির রাস্তা দিয়ে বাড়ি ফিরতাম, তখন দেখতাম দূরে জঙ্গলে আগুন জ্বলছে, মালার মতো আগুন। বাবা বলতেন কি জানি, হয়তো মানুষই লোভের কারণে নিজেরই আগুন জ্বালিয়ে দিয়েছে। চলুন যাওয়া যাক, উকিল সাহেব আসার টাইম হয়ে গেছে।
আসসালামু আলাইকুম। যদি ভুল না করি আপনি মিস রিনি চৌধুরী? আপনি মিস্টার আহমেদ। ফোনে আপনার ভয়েসটা একটু অন্যরকম লাগে। হ্যাঁ, ফোনে আমি একটু অন্যরকম করে কথা বলি। বাই দ্য ওয়ে, আপনার সব কাজ রেডি? ওরা বাসা খালি করে দিয়েছে তো, নাকি থানা পুলিশ করতে হবে? ও হ্যাঁ, ভালো কথা। আসল ব্যাপারটাই বলতে ভুলে গেছি। ইনি হচ্ছেন আপনার রেসপন্ডেন্ট রহমান সাহেব। পুলিশ টুলিশ নিতে হবে না, উনি বলেছেন 2-1 দিনের মধ্যে বাড়ি খালি করে দেবেন। আসলে আমরা আজই চলে যেতাম। যে বাড়িটা ভাড়া করেছি রং করতে 2-1 দিন দেরি হয়ে গেল। 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। আপনি যদি দয়া করে বিশ্বাস করুন, 2-1 দিনের বেশি দেরি হবে না। বুঝতেই পারছেন, এত কম সময়ে গোটা সংসারকে উপড়িয়ে নেয়া। শুনুন, আপনাকে কালকের মধ্যেই বাড়িটা খালি করে দিতে হবে, তা না হলে কিন্তু আমি থানা পুলিশ করতে বাধ্য হব। আর হ্যাঁ, আমি কালকে আপনার বাড়িতে যাব। আমরা একটু লোকাল থানা হয়ে তারপর ওই বাড়িতে যাব। কি লাভ ওসব থানা পুলিশের ঝামেলায় গিয়ে? উনি তো বলেছেন 2-5 দিনের মধ্যে বাড়ি ছেড়ে দেবেন। গতকাল বললো পরশুদিন, আপনি এখন বলছেন 2-5 দিন। হয়তো গাড়িতে ওঠার পরে শুনবো সেটা 1 মাসে গিয়ে ঠেকেছে। আমি তো আপনার উপর নির্ভর করতে পারছি না। আই থিঙ্ক ইট উইল বি ওয়াইজ টু হ্যাভ আ পুলিশ অ্যাজ উইটনেস। As you wish, ম্যাডাম। চলবে। রমন সাহেব, রমন সাহেব। আসুন, আমরাই আপনার বাড়িতে ছিলাম। আসুন, আমি শরবত পাঠাচ্ছি। না না, তোমাকে এত কিছু করতে হবে না। কি বলেন, অতিথি আসলে তো এরকম করতে হয়। আর এটা তো আপনার নিজের বাড়ি। আসুন। কেমন লাগছে আপনার? জায়গাটা কেমন লাগছে? ভালো। চারদিকটা ঘুরে দেখতে পারলে আরো ভালো লাগতো। গুড প্রপোজাল। শোনো, তোমার বাবাকে একটু বলো আমি এসেছি। আমাকে দেখেছিলেন? আপনি কালকেই চলে যাবেন। আপনার যা যা খরচ হবে সব খরচের টাকা আমি আপনাকে দেব। কাল কিছুতেই পারবো না মা, আরো 2 দিন লাগবে। 2 দিন কেন, আপনি 10 দিন সময় নিন, কিন্তু আমাকে পার্টিকুলারলি বলুন আপনারা কবে যাচ্ছেন। আপনাকে এখনই বলার দরকার নেই, আপনি আপনার মেয়ের সাথে কথা বলুন, আলাপ করুন, তারপর আপনি আমাকে জানান। জি আচ্ছা। ওকে সাহেব, একটু আসুন তো। জি। শুনুন, জি। আপনাকে যেভাবে যেভাবে বললাম আপনি ঠিক সেভাবে কাজ করবেন। জি। ম্যাডাম, একটা কথা বলবো? জি। ওনাকে অতটা প্রেশার দিয়েন না, উনি এমনিতেই চলে যাবেন। আপনি হয়তো জানেন না, উনি ওনার সংসার চালান রিক্সা চালিয়ে। কিরে, তোকে নাকি আজ দেখতে এসেছিল? আমি তাকে দেখলাম। আগে দেখিসনি? না। কেমন লাগলো? পছন্দ হয়েছে? কার? আমার ছেলেকে না ছেলের আমাকে? দুটোই। আর এই ছেলে ফাটাফাটি, কনফার্ম বিয়ে। ছেলের বাবা কি বললো?
মানে কবে বিয়ে খাচ্ছি তো? উফ, সেই কথা বলিস না বাবা। একটা কথা বলেন, খেয়াল আছে তোর? মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ না। ছেলের বাবা আমাকে দেখতে আসেন। আচ্ছা বাবা, আপনি আমাকে দেখতে আসেন, ভালো কথা। আমার কথা জিজ্ঞেস করেন, আমাকে পছন্দ করেন না। আমার গোষ্ঠীতে কে কোথায় আছে, কার বিয়ে হয়েছে, কার বিয়ে হয়নি, কে কোথায় থাকে, কেউ পাগল আছে কিনা, এত বড় ফর্দ, বুঝছিস? শেষে দেখা যাবে কি এই ফর্দের মধ্যে আমি নেই। আচ্ছা, তখন আমাদের বিথির কি করতে হবে রে? মানে কি অবস্থা হবে? আর যাই হোক, তোর কাঁধে ঝুলবো না, সরি। কেমন আছিস? কেমন আছিস? দেখতেই তো পাচ্ছিস। এতদিন পর তোকে এভাবে দেখবো, আসলে আমি জানতাম না যে তোরাই। আসলে মানুষ একদিন আগেও জানে না পরদিন কি করতে যাচ্ছে। মানুষের জীবন যদি একটাই হয়, তবে এই এক জীবনে এমন সব ঘটনা কেন ঘটে বিথি? জানি না, তবে আমার শুধু এতটুকুই মনে হতো যে কোনো না কোনো দিন তোর সাথে আমার দেখা হবেই, তুই যেখানেই থাকিস না কেন। এত সব ঘটলো। ও, আপনি এখানে? আমি তো আপনাকে খুঁজছি। আপনি ফ্রেশ হয়ে নেন, আমরা বের হবো তাড়াতাড়ি প্লিজ। হ্যাঁ, জি। এনিথিং রং? নো, ইটস ওকে। আমি জানি, নিজের অভিজ্ঞতা থেকে বলছি। দেখুন, আমরা এখানে একটা বিশেষ কাজে এসেছি। হ্যাঁ, এখানে অনেক প্রবলেম আসবে, অনেক হ্যাজার্ড আসবে, আমাদেরকে সবসময় রেডি থাকতে হবে। জি। এনিওয়ে, আমরা একটু খেয়ে দিয়ে চলো শর্ট একটু দেখতে বের হই। ওকে, আমি ওয়েট করছি। বাবা, ঠিক করে বলো তো বাবা, আমরা কবে যাব? কেন মা, তোর কি খারাপ লাগছে? অনেক কষ্ট হচ্ছে বাবা। বাবা, তুমি কি সত্যি বাসা ভাড়া করেছো? দেখো আমার দিকে, তুমি তো দোকানের কর্মচারী কাজ করো, এতে কত টাকা আসে? বাবা, তুমি আমাকে বলো, আমি কিছু একটা করি। আগে তো এসব কথা জিজ্ঞাসা করিসনি, আজ হঠাৎই তো জীবনে মোড় ঘুরে যায় বাবা। আমরা তো কখনো কারো ক্ষতি করিনি, আমাদের সাথে কেন এমন হলো? বাবা, তোমার জীবনে বিনা দোষে যে দাগ লেগেছে, ওটা তো আমাকে বহন করতে হবে সারা জীবন। মারে, রায়হান নিশ্চয়ই আমাদের জন্য কিছু করবে, দেখিস তুই। এমন আশা করো না বাবা, আশা করলে কষ্ট বাড়ে। তুমি না আমাকে শিখিয়েছিলে? বাবা, চলো আমরা এখান থেকে চলে যাই। কি আপনার মন খারাপ লাগছে? আপনি কি সত্যি এখানে থাকতে পারবেন? পারবো। আমার জীবনের সবচেয়ে কালারফুল সময়টা আমি এখানে পার করেছি। চলুন ফিরে যাই, অনেক দূর চলে এসেছেন। আপনি কি ভয় পাচ্ছেন নাকি? না। আপনি গানটা শুনেছেন? কোনটা? ওই যে আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো, সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুটিয়ে গেল শত শত। বাহ, আপনি তো খুব সুন্দর গান গান। থ্যাংক ইউ। তবে একটা প্রশ্ন করতে চাই, কোন ঘটনার জন্য আপনি বাকি জীবনটা এখানেই থেকে যেতে চান? কোন একটা কবিতায় পড়েছিলাম, মানুষ দুঃখ পেলে
গাছের পাতা হলুদ হয়ে যায়, মাটিতে পড়ে শুকিয়ে যায়। পৃথিবীর সব মানুষ যদি খুশি হতো তাহলে সব সময় গাছের পাতা সবুজ থাকতো। আমি যতদিন বেঁচে থাকবো গাছের পাতা হলুদ হবে না, মাটিতে পড়বে না, শুকিয়েও যাবে না। যতদিন আছেন মানে? না মানে মানুষের জীবন তো একটাই, তাই না? আর সেটা তো খুব ছোট কিন্তু খুব সুন্দর। মানুষ মরে যাবে জেনেও ভুলে যায় যে সে অমর। না মানে আসলে আমি বলতে চাচ্ছিলাম, আপনার এত বুদ্ধি এত মেধা সব আপনি এভাবে শেষ করে দেবেন? শেষ তো আমি হয়ে গেছি। পড়াশোনা শেষ করে দেখলাম বাবার অঢেল টাকা, দায়িত্ব বাড়তে থাকলো। একসময় ক্লান্ত হয়ে পড়লাম, ভাবলাম এগুলো কার জন্য? বাবা মা কেউ তো বেঁচে নেই, মানে আমার কৃতিত্বে খুশি হবে এরকম কেউ নেই। হ্যাঁ, ঈর্ষা করার অনেকেই ছিল। একসময় খুবই লোনলি ফিল করতে থাকলাম। অ্যাকচুয়ালি বাবা আমার চাওয়াগুলো এত অল্পে সন্তুষ্ট করেছিলেন যে ব্যাংক ব্যালেন্স গুলো আমার ঠিক ডিজিট মনে হতে লাগলো, এর থেকে বেশি কিছু না। তারপরে একজনকে ভালোবাসলাম পাগলের মতো। একসময় সেও আমাকে ছেড়ে চলে গেছে। আর এই জীবনটাও অনেক ছোট হয়ে গেল জানা হলো। সরি। আসলে সত্যি কথা কি জানেন, মানুষের প্রতিনিয়ত আশাভঙ্গ হয়, কিন্তু পর মুহূর্তেই মানুষ কেউ যেন সামলে নেয়, অন্য একটা আশার তরণীতে পা রাখে। কিন্তু স্বপ্নভঙ্গের পর মানুষ কিছুতেই নিজেকে সামলাতে পারে না। পেরেছে বলে যা দেখা যায় তা একটা উপায়হীন প্রলেপ, আর কোনো পথ থাকে না। কি বোঝা গেল? না, মনে হলো মাথার উপর দিয়ে চলে গেছে। আচ্ছা, সন্ধ্যার সময় কি আপনার মন খারাপ হয়? ভীষণ ভীষণ কষ্ট হয়। আপনার হয় না? না, কারণ মনে হয় সন্ধ্যার পরে রাত, আবার রাত শেষে ভোর, সুন্দর সকাল। চলুন। আপনারা এত রাত করে ফিরলেন, জায়গাটা তো বেশি ভালো না। তোমাকে জেগে থাকতে কে বলেছে? আমার কৃতজ্ঞতা বোধ। কিসের কৃতজ্ঞতা? এই যে এতদিন এই বাড়িটাতে থাকতে দিলেন। কোথায় থাকতে দিলাম? আমরা তো তোমাদের এগেইনস্টে কোর্টে কেস করেছি। তারপরেও অনেকদিন ছিলাম তো, মায়া পড়ে গেছে। তোমার বাবা ফিরেননি? না, উনি তো দোকানে চাকরি করেন, কাজ শেষ করে ফিরতে বেশ রাত হয়। এনিওয়ে, আমার খুব খিদে পেয়েছে। আপনারা ফ্রেশ হয়ে আসুন, আমি খাওয়া রেডি করছি। হুম। কিছু বলবে? ইলেকট্রিসিটির তো কোনো ভরসা নেই। হ্যাঁ, ইলেকট্রিসিটির তো কোনো ভরসা নেই। ও হারকেন দিয়ে গেলাম। থ্যাংক ইউ। আর কিছু লাগবে? না। বলবেন। হ্যাঁ,
কি ঘুম আসছে না না? নতুন জায়গা তো। শোন, হারিকেনটা রেখে গেলাম, ইলেকট্রিসিটি চলে গেলে কাজে লাগবে। দাঁড়া, বস। তোরা কি সত্যি সত্যি বাসা ভাড়া করেছিস? কেন, বিশ্বাস হচ্ছে না? তুই কি মনে করছিস বাবার মতো আমিও কালকে পরশু? না না, তা নয়। যেটা যখন হবেই তখন আগে থেকে গেলি না কেন? প্রতি মুহূর্তে তোদের এই অপমান আমার সহ্য হচ্ছে না। অনেক কষ্ট হচ্ছে বিথি, অনেক। এর এমন কি অপমান? এতদিন ধরে বিনা পারমিশনে আরেকজনের বাড়িতে দিব্যি কাটিয়ে দিলাম। গত 2 বছরের প্রত্যেকটা দিন আমার জন্য অপমানের ছিল। এখন সব গা সওয়া হয়ে গেছে রে। আচ্ছা, তুই কোথায় হাওয়া হয়ে গেলি? বাবা মারা যাওয়ার পর মা চলে গেল বড় ভাইয়ের ওখানে। তোকে আমি কত চিঠি লিখেছি, পাসনি? জানিস, তোর সব চিঠি কিন্তু পেয়েছি, উত্তর দেওয়ার সাহস পাইনি। কেন? যদি তুই আমাকে আর ভালো না বাসিস। কি হয়েছিল আমাকে কি বলা যায়? বাবা যে কোম্পানিতে চাকরি করত, ওখানে কিছু লোক কনস্পিরেসি করে কিছু টাকা সরিয়ে ফেলে। বাবার 1 বছরের জেল হয়ে যায়। জেল থেকে বের হওয়ার পরে ওই কোম্পানিতে গেল। কিন্তু দেখ, যে কোম্পানির জন্য বাবা এত শ্রম দিয়েছিল, একবার ফিরেও তাকালো না। মা আর নিতে পারলো না, একদম আমরা রাস্তায় পড়ে গেলাম। চলি রে, অনেক রাত হলো। দাঁড়া, তুই আমাকে ভুলে গিয়েছিলি? এখনো আমাকে ভালোবাসিস না? আবার স্বপ্ন দেখতে ভয় করবে। আংটিটা এখনো পরিস? আর কিছুক্ষণ থাক না এখানে। তোর সামনে বেশিক্ষণ থাকতে পারবো না। আমার ভেতরটা একদম অন্যরকম হয়েছে। তুই প্রতিদিন আমার রুমে চালিয়ে ঢুকিস কেন? আজ আমি মাকে আচ্ছা করে বকে দেবো। যা বলো না। আর এত বেলা পর্যন্ত কিসে ঘুম তোর? তোকে আর পাকামি করতে হবে না, আমারটা আমিই বুঝবো। দেখবো তো কে তোমার চা বানিয়ে দেয়, ঘর গুছিয়ে দেয়, নখ কেটে দেয়। এই দাঁড়া দাঁড়া। আচ্ছা, তুই আমাকে ভুলে যাবি? হ্যাঁ, একদম ভুলে যাবো। আরে তুই অনেক ভালো রে। চাচি, আপনার চা। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। কেমন হয়েছে? আসলে আমার বিসির হাতের চা না হলে আমার একদম চলে না। তাই না? জানিস মা, আমার অনেক দিনের স্বপ্ন এই বাড়ির দায়িত্ব তোর হাতে তুলে দিয়ে আমি হালকা হব। তা পাগলটার ব্যাগটা গুছিয়ে দিয়েছিস তো? ও তো আবার কাল চলে যাবে। বুঝি। রায়হান, কাল তুই চলে যাচ্ছিস বাবা, তাই তোকে কয়েকটা কথা বলতে চাই। মানুষ ছোট থেকেই কতগুলো আদর্শ আর নীতিবোধ নিয়ে বড় হয়, কিন্তু জীবনের কোনো পারিপার্শ্বিকতা এটা মুছে যায় না। তা তোর এই চিরপরিচিত জায়গা ছেড়ে নতুন বাংলোতে গেলেও না। সবার আদর্শ, সবার নীতিবোধ কি সমান হয় মা? তুই ঠিকই বলেছিস বাবা। এক এক ধরনের মানুষের এক এক রকমের স্বকীয়তা, এক এক রকমের স্বাতন্ত্র্যবোধ। কিন্তু মানুষ যখন সামনের দিকে চলে
বা সেই স্বকীয়তা যখন মানুষের মধ্য থেকে বিকশিত হয় তখনই তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া যায়, তাই না? কিন্তু বারবার যদি গাছ উপড়ে ফেলে চারা রোপণ করে তাহলে... আপনি ঠিকই বলেছেন চাচি। বাবা মা আমাদের মধ্যে কিছু আদর্শ দিয়েছেন যা কোনো পরিবেশে আমরা ত্যাগ করতে পারি না। আমরা মধ্যবিত্ত, আমরা ভাঙতে পারি কিন্তু নুয়ে পড়তে পারি না। মনে রাখিস রায়হান, ফ্লেক্সিবিলিটি ইজ নট ইকুয়ালিটি। ঈশ্বর তোমাকে বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধি খাটিয়ে নিজের জীবনের মূল্যবোধ বজায় রেখে ভালো কাজ করতে চেষ্টা করিস। সর্বদা মনে রাখিস যে জীবনে ভালো কাজ করার মূল্য অনেক। তুই তো চলে যাচ্ছিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস বাবা, শরীরের যত্ন নিস। আর একটা কথা মনে রাখিস, কেউ যদি তোর সাথে খারাপ ব্যবহার করে, তোর মনে অন্যায়ভাবে কষ্টও দেয়, তুই কিন্তু কখনো তাকে কষ্ট দিবি না, বরং ভালো ব্যবহার করে তার মনটা জয় করতে চেষ্টা করবি। দেখিস তাহলে জীবনটা কত সুন্দর হয়ে ধারা দেবে। আর তাহলে কি মনে হবে জানিস, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। জীবন তো একটাই নারী। এটা কিন্তু একদম ঠিক না। কোনটা? এই যে তুই কাঁদছিস, শোন, তুই সব করতে পারবি কিন্তু কান্না করতে পারবি না। তোর চোখের পানি আমার ভালো লাগে না, তুই জানিস না? আচ্ছা এই বলতো, তোর চোখের পানির ট্যাঙ্কটা কোন দিকে? আচ্ছা তুই কি নিয়ে কষ্ট পাচ্ছিস আমাকে বল না, বলা যায় না? আমি চলে যাচ্ছি বলে? শোন, ফিরে আসবো বলি তো চলে যাচ্ছি নাকি? আমি যাচ্ছি ঠিকই, কিন্তু মানসিকভাবে সবসময় তোর সাথেই আছি, এই কথাটা মনে রাখবি। সো নো কান্নাকাটি, ওকে? পৃথিবীটা কি অদ্ভুত জায়গা, তাই না? মানুষ সেটা চিন্তা করে সেটা হয় না, আর যেটা ভাবে না সেটাই হয়। যে মানুষ সেটা মেনে নিতে পারে তার কষ্ট হয়, কিন্তু অনেক কম হয়। আমি কেন তাদের মতো হলাম না? আমার কেন জানি মনে হচ্ছে তুই ভাবছিস তোর কল্পনার সঙ্গে বাস্তবের একটা বড় পার্থক্য আছে, এই ভেবে তুই কষ্ট পাচ্ছিস। তবুও আমি স্বপ্ন দেখি রায়হান, তোকে নিয়ে অনেক দিন বেঁচে থাকার স্বপ্ন দেখি। এই আশাও থাকি যদি কোনোদিন জীবন আমার হাতে সেভাবে ধরা দেয়। তবে ভয় লাগে জানিস, মনে হয় আমার স্বপ্নটা ভেঙে যাবে। বিথি, বিথি, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আচ্ছা, কষ্ট মনে হয় শুধু তোর একা হচ্ছে, আমার হচ্ছে না? কি আশ্চর্য বিথি! তুই আমাকে ভুলে যাবি? হ্যাঁ। তুই আমাকে ভালোবাসিস না? না। কি হলো? শোন, তোর ঘরে আমি একটা প্যাকেট রেখে আসছি, ওখানে একটা ক্যাসেট আছে, খুব সুন্দর একটা গান আছে, শুনবি। আচ্ছা। তারপর ওখানে টাওয়াল আছে, নীল কাটা আছে, নখ কাটবি, দাঁত দিয়ে কামড়াবি না। ঠিক আছে। আর কিছু টি শার্ট আছে, পরিস। কোনটা কোন টাইমে করতে হবে লেখা আছে? ফাইজলামি না, ফাইজলামি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ফাইজলামি না। এবার আমি একটু সিরিয়াসলি বলি। হাতটা দে। শোন, ভালো হয়ে থাকবি, ঠিক মতো খাবি, আর বেশি বেশি করে চিঠি লিখবি। বিথি, আমাকে এক কাপ চা দিয়ে যা তো মা। আসছি বাবা। চা। থ্যাংক ইউ। কিছু লাগলে ডাকবেন। তোর মনে আছে সব? সবকিছু কি চাইলেই ভোলা যায়? তবে আমাকে আগের মতো জাগালি না কেন?
সময়ের সাথে তো অনেক কিছু বদলে যায়। কিন্তু আমার কোনো বদল হয়নি। গুড মর্নিং। মর্নিং। ঘুম কেমন হলো? ভালো। সত্যি বলছেন? আপনার কোনো সন্দেহ আছে? না, তা নেই। এনিওয়ে, আজকে বের হওয়ার পর আমি আপনাকে কিছু কঠিন কঠিন প্রশ্ন করব, আপনি তার ঠিক ঠিক উত্তর দেবেন। দেবেন তো? আমি যে কোনো প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতেই পছন্দ করি। আমি হিপোক্রেসি একদম পছন্দ করি না। ভালো লাগলো আপনার অনেস্ট ওপিনিয়নের জন্য। ওয়েল, আমি যাচ্ছি, আপনি রেডি হয়ে আসুন, একসাথে ব্রেকফাস্ট করব। ওকে। চাচাকে কোথাও বের হচ্ছেন? আমাকে বলছেন? আমি তো এখানে আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছি না। প্রথম ডাকলেন তো। চলুন, আমি আপনার সাথে বের হবো। আমার সাথে? কেন, কোনো প্রবলেম আছে? না না, কোনো প্রবলেম নেই। চলুন। কতদিন যাবত রিক্সা চালান আপনি? মানে? মানে আপনার মেয়ে তো জানে না যে আপনি কষ্ট করে রিক্সা চালান, তাই না? হ্যাঁ মা, তাই। কি করব বলো, সংসার তো চালাতে হবে। বিনা অপরাধে জেল খেটেছি। সেই মুখোশ পড়া মানুষগুলোর অনেক পরিচয়। প্রতিদিনের খবরের কাগজের পাতায় এরা উঠে আসে। এদের শাস্তি হয় না, শাস্তি হয় দুর্বল যারা, তাদের। এমন কেন হয় মা? মেয়েটার বিয়ে দিতে পারছি না। মা মরা মেয়েটাকে নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলতে পারো মা? মা গো, ওকে কখনো যেন বলো না যে আমি পথে পথে রিক্সা চালাই। ও সহ্য করতে পারবে। ও বড় দুঃখী মা, ও বড় দুঃখী। আপনি আমাকে কি যেন বলবেন? আজকে দুদিন হয়ে গেল আমরা এখানে এসেছি, তাই না? জি। আচ্ছা রায়হান, আপনাকে যদি আমার জায়গায় বসানো হতো, আপনি তাহলে কি করতেন? এত টাকা পয়সা, সম্পত্তি, সম্মান। আপনি আমার সাথে মজা করছেন? আপনি বলুন, নির্ভয় বলুন। আমি প্রথমেই সিদ্ধান্ত নিতাম বিথিদেরকে উচ্ছেদ করব না, ওদেরকে ওখানেই থাকতে দিতাম। আর যেহেতু এই গ্রামের প্রতি আমার আবেগ আছে, সেহেতু এই গ্রামের মানুষদের জন্য কিছু করতাম, যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, এইসব আর কি। এই গ্রামের প্রতি আমার আবেগ আছে বলেই আমি কমিটেড। আর কমিটমেন্ট থেকেই এখানকার মানুষদের ভালো রাখার চেষ্টা করতাম। কিন্তু আমার তো এত সব নেই, আর থাকলেও করতাম কিনা কে জানে। আমার কথা হয়তো আপনি কিছুই বুঝলেন না। কি বুঝলেন? একটু না, অনেকখানি বুঝলাম। আপনি কি রাগ করলেন? না না, একদম না। চলুন, দেরি হয়ে যাচ্ছে। আমি তো আর ভাবলাম সারাদিন ঘুরে তারপর বাসায় যাব। বিকেল হয়ে গেলে তো একটা দিন শেষ, না?
একটা দিন শেষ হয়ে যাবে আমাদের জীবন থেকে। ছোট্ট একটা জীবনে আমার আয়ু এত কম কেন বলতে পারেন? আপনি এসব কি বলছেন? এই একটা জায়গায় আমি অনেক দুর্বল, তাই না? চলুন। কেন ডেকেছেন? এই ফুল দেখছো? যতক্ষণ গাছে থাকে ততক্ষণ সৌন্দর্য বিলায়, গাছ থেকে ছিঁড়ে ফেললেই সৌন্দর্য হারিয়ে যায়। এই ফুল নিজের সৌন্দর্য বিসর্জন দিয়ে অন্যকে খুশি করে। আবার আপনি কি এগুলো বলার জন্য রেখেছেন? আমি তো কঠিন কথা বুঝি না, যা বলবেন সহজ করে বলুন। তুমি এত অধৈর্য হচ্ছ কেন জানো? অনেক আগে থেকেই আমার জানার একটা পরিমণ্ডল তৈরি হয়ে গিয়েছিল। যখন প্রশ্ন আসতে লাগলো, আরো বেশি জানতে গিয়ে দেখলাম আগের জানাটা আসলে কিছুই না। দ্বিধায় তখন আমি দ্বিখণ্ডিত। আমার ভীষণ ভয় হতে লাগলো, মনে হতে লাগলো আমি আর কিছুতেই বিশ্বাস করতে পারবো না। এত ভাবতে নেই। তবু ভাবনা এসেই যায়, আর ভাবনা যখন মানুষের মধ্যে একবার বাসা বাঁধে তাকে ছাড়ানো কিন্তু এত সহজ না, মানুষ যতই তাকে তাড়াতে চাক। এটাই তো স্বাভাবিক, তাই না? আদিকাল থেকে নর আর নারীর সম্পর্ক যেমন, মানুষের সাথে তো ভাবনার সম্পর্ক তেমন। মানুষ যদি ভাবতেই না পারতো তাহলে মহাকাশে কিভাবে গেল? তবে হ্যাঁ, ভাবনাগুলো অবশ্যই পজিটিভ হওয়া উচিত। তাহলে তুমি আমাকে কেন বললে এভাবে ভাবতে নেই? কারণ আপনার ভাবনাগুলো আপনাকে পেছনের দিকে নিয়ে যাবে, সামনের দিকে আসতে দেবে না। যা হোক, অনেক রাত হয়ে গেছে। আমাকে কেন ডেকেছিলেন সেটা তো বললেন না। আমি অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি। তোমাকে আমাদের এই বাড়িটা লিখে দিয়ে যাব। মানে? মানে কিছু না, খুবই সিম্পল।
তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তার বদলে অবশ্য তোমার কাছ থেকে আমি একটা জিনিস চাইবো। আমার কাছে কি? রায়হানকে তোমার ভুলে যেতে হবে। রায়হানকে আমি মনে রাখলামই তা কবে যে ভুলে যাব? শোনো না, রায়হানকে যে তুমি ভালোবাসো সেটা আমি বুঝতে পেরেছি, আর সেই জন্যই আমি তোমাকে বলছি রায়হানকে ভুলে যেতে। তার বিনিময়ে দেখো, তুমি তোমার বাবা সারা জীবন ভালো থাকবে, তোমাদের একটা নিজস্ব বাসস্থান হবে, সারা জীবন তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আপনি কি পেরেছেন আপনার ছোটবেলার স্মৃতি, এই বাড়িটার কথা ভুলে যেতে? তবে কি করে ভাবলেন আমি আমার দখল ছাড়বো? হতে পারে আপনার অনেক টাকা আছে, কিন্তু ভালোবাসা যে কত বিশাল তার কোনো ধারণাই আপনার নেই, আমি নিশ্চিত। আমি যখন আপনার কাছে এসেছিলাম তখন আপনি আমাকে বলেছিলেন, এই যে ফুলটা দেখছো, যতক্ষণ গাছে থাকে ততক্ষণ এরা সৌন্দর্য বিলায়, গাছ থেকে আলাদা করে নেওয়ার পরে কিন্তু এদের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এই ফুলগুলো নিজেদের সৌন্দর্য বিসর্জন দিয়ে অন্যদের খুশি করে। আমি এই ফুল হতে চাই না। আপনার চা। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি অসুস্থ? কেন? না, কালকে আপনাকে ওষুধ খেতে দেখলাম তো, জন্য জিজ্ঞেস করলাম। না, এমনি। আচ্ছা শোনো, তোমরা তো আজকেই চলে যাচ্ছ তাই না? একটা কাজ করো, আজকে একটু ভালো খাবার দাবার রান্না করো, আমরা সবাই মিলে খাবো। তুমি চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ, সর্ষে বাটা দিয়ে ইলিশ, আর গরম গরম ভাত, দারুণ হবে না? থ্যাংক ইউ। মন খারাপ লাগছে না? তুই এত চিন্তা করিস না তো, আমি আছি না। শোন, আমি ঢাকায় গিয়ে, আচ্ছা মানুষ তো এর চেয়েও খারাপ অবস্থায় থাকে নাকি? এতটা ভেঙে বললে চলে? মানুষের জীবনে সবচেয়ে কষ্টের দিক কোনটা জানিস? যখন কষ্টের সময় যায় তখন দুঃখ শোনার কথা আর মানুষটাও কাছে থাকে না, দূরে চলে যায়। Any problem? ওরা আজকে কখন যাচ্ছে? বাবা, বাবা তুমি শুনতে পাচ্ছ? বাবা, বাবা, বাবা তুমি জানো বাবা আমি তোমার গন্ধ পাচ্ছি। বাবা, বাবা তুমি শুনতে পাচ্ছ?
পাচ্ছে না বাবা? বাবা আমার সাথে কেন এমন হলো বাবা? এত দেরি করলে মা? আপনি আজকেও যাননি? রাত তো অনেক হয়ে গেল। কাল সকালেই চলে যাব। কথা যেটা বলবেন ভেবে চিন্তে বলবেন। ওরা কোথায়? ওই পুকুর ঘাটে আছে। বিটিকে বলি টেবিলে খাবার দেবে। লাগবে না। শোন, আমি কাল ঢাকায় ফিরে যাচ্ছি। ঢাকায় ফিরে আমি আবার তোদেরকে নিতে আসবো। তুই কিছু চিন্তা করিস না, দরকার হলে আমি চাকরিটা ছেড়ে দেব। কি যাবি না আমার সাথে? সুপ্রিয় রায়হান, সবসময় ইচ্ছে করতো তুমি করে বলতে, কিন্তু পারিনি। ফিরে যেতে হলো। নস্টালজিয়া লুট হয়ে গেলে মানুষের আর কিছুই থাকে না। আবার হয়তো জড়িয়ে পড়বো যান্ত্রিকতায়। ঈশ্বর পৃথিবীতে কিছু মানুষকে পাঠায় শুধু কষ্ট পাবার জন্য। ওরা বারবার স্বপ্ন দেখবে এবং ওদের স্বপ্ন ভেঙেও যাবে। তবে আমার এখানে থাকার যে স্বপ্ন ছিল তা আমি ভেঙে দিলাম। এতে এক ধরনের কষ্ট কষ্ট সুখ আছে, কেন যেন ভীষণ ভালো লাগছে। কষ্ট হচ্ছে আবার ভালোও লাগছে। বিথি খুব ভালো মেয়ে। বিথিদের বাড়িটা দিয়ে গেলাম, পেপারস সব সাথে রইল। বিথির বাবা রহমান চাচাও অসাধারণ এক মানুষ। কতদিন বাঁচবো সেটা জানি না। যদি কখনো ক্লান্ত হয়ে ফিরি, থাকতে দেবেন তো কটা দিন আপনাদের সাথে? ভালো থেকেন সবাই। রিনি।